ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি রুম। আমি প্রদীপ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এখানে ক্লাস 9-এর যেটা আমাদের পার্ট 5 বা বলতে পারো যে অগস্টের সেকেন্ড পার্টের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফিজিক্যাল সায়েন্সে, সেটা সলভ করব। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বরে আমাদের কি বলেছে, বলেছে আমাদের সঠিক উত্তর নির্বাচন করতে। কোশ্চেনটা কি? ফার্স্ট কোশ্চেন, জলে যে ধর্মের জন্য একটা ছোট পোকা জলের উপরিতলে হেঁটে বেড়াতে পারে সেটা কি? সেটা ধর্মটা কি ধর্ম? সেটা হচ্ছে জলের ঘনত্ব, জলের সান্দ্রতা, জলের তাপ পরিবাহিতা আর জলের পৃষ্ঠতাপ। এই চারটে আমাদের অপশান দিয়েছে। তো এবার চারটেটা আলাদা আলাদা করে আমরা দেখি কোনটা কিভাবে কাজে লাগে। তারপর আমরা এখান থেকে তাহলে একটা কনক্লুশনে আসতে পারবো যে আমাদের কোনটা অ্যান্সার। তাহলে জলের ঘনত্ব কি? জলের ঘনত্ব সমান সমান কি হচ্ছে? ভর বাই আয়তন। তাহলে একক আয়তনে জলের ভরই হচ্ছে সেই জলের ঘনত্ব। তাহলে জলের ঘনত্বর সঙ্গে কোনোভাবে পোকা হেঁটে বেড়া কি রিলেটেড? রিলেটেড না। সেকেন্ড আমাদের অপশন কি? জলের সান্দ্রতা বা ভিসকোসিটি। ভিসকোসিটি বা সান্দ্রতা কাকে বলে? যে ধর্মের জন্য প্রবাহী তার পাশাপাশি দুটো স্তরের আপেক্ষিক বেগ হ্রাস করতে চায় তাকে সান্দ্রতা বলে। কিরকম? ধরো এইটা হচ্ছে একটা সান্দ্রতার উদাহরণ। ঠিক আছে, মানে এটার যে গাঢ়ত্ব, এই নিচের লেয়ারের যে বেগে আমাদের তরলটা যাচ্ছে, উপরের লেয়ার তার থেকে বেশি বেগে যাচ্ছে, তার উপরের লেয়ার তার থেকে বেশি যাচ্ছে, প্রত্যেকটা লেয়ারের যে আমাদের আপেক্ষিক বেগ সেটা আলাদা আলাদা। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের তরলের ভিসকোসিটি বা সান্দ্রতার জন্য এটা হয়। থার্ড আমাদের কি অপশন দিয়েছে? থার্ড আমাদের অপশন দিয়েছে জলের তাপ পরিবাহিতা। তাপ পরিবাহিতায় কি দাঁড়াচ্ছে? যে তাপ পরিবহন করার ক্ষমতা, সেটাই হচ্ছে তাপ পরিবাহিতা। তাই এটার সঙ্গেও কোনোভাবে রিলেটেড না। বাকি আমাদের কি থাকলো? জলের পৃষ্ঠটান বা সারফেস টেনশন। সারফেস টেনশন কাকে বলে? তরল তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বদা কমাতে চায়, সবসময় চায় যে বাইরের দিকের যে তলটা রয়েছে, কোনো একটা জলের ড্রপলেট ধরো, সেই ড্রপলেটের বাইরের তল, এই ড্রপলেটটাও যে ড্রপলেট আকার নেয় সেটাও হয় জলের পৃষ্ঠটানের জন্যই। কারণ ও সব থেকে কম বাইরের ক্ষেত্রফল রাখতে চায়, তার জন্য গোল আকার ধারণ করে। ঠিক আছে, তো এই ক্ষেত্রফল সংকোচনের প্রবণতাকে আমরা কি বলছি? পৃষ্ঠটান বলছি। তরল তার মুক্ত পৃষ্ঠের যে ক্ষেত্রফল কমাতে চাওয়ার যে প্রবণতা, সেটাকে আমরা পৃষ্ঠটান বলছি। আর এই পৃষ্ঠটান ধর্মের জন্যই পোকারা জলের উপর হেঁটে বেড়াতে পারে। তাহলে জলের পৃষ্ঠটান হবে হচ্ছে রাইট অ্যান্সার। চলো তারপরে যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখো, বলেছে নিচের যে মিশ্রণটি একটি অবদ্রাব বা ইমালশনের উদাহরণ সেটি হলো কুয়াশা, ধোঁয়াশা সমান, দুধ, জল ও চিনির সম্পৃক্ত মিশ্রণ। ইমালশন কাকে বলে? দেখো, একটি তরলের মধ্যে অন্য একটি তরল ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু আকারে বিস্তৃত থেকে যে কোলয়েড দ্রবণ তৈরি করে তাকে আমরা ইমালশন বলছি। ঠিক আছে, তাহলে কি আলাদা আলাদা করে বিন্দু আকারে একটা তরলের মধ্যে আরেকটা তরল রয়েছে। সেটা কিসের উদাহরণ? সেটা হচ্ছে আমাদের দুধের উদাহরণ। দুধ খেতে গিয়ে দেখেছো না তোমরা যে দুধের মধ্যে সামান্য তেলের মতন ড্রপলেট ভেসে থাকতে দেখো? যাই হোক, তো দুধটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর থার্ড কোশ্চেন। থার্ড কোশ্চেনে আমাদের কি বলেছে? আমাদের শক্তির মাত্রীয় সংকেত আমাদের লিখতে বলেছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যে যে জিনিসগুলো নীল কালিতে লিখেছি না, এগুলো তোমাদের লেখার দরকার নেই, আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য লিখেছি। সাধারণত সবুজ কালিতে যেগুলো লিখবো সেগুলো তোমরা খাতায় লিখতে পারো। তো যাই হোক, এইটা দেখো কি বলেছে, এটি হচ্ছে শক্তির মাত্রীয় সংকেত। শক্তি কাকে বলে? কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। আমরা যে কাজ করছি সেটাকে, যে সামর্থ্যটা আসছে সেটাকে আমরা শক্তি বলছি। তাহলে যে বস্তু যে বস্তু কাজ করতে সক্ষম তার শক্তি আছে। কোনো বস্তু যে পরিমাণ কার্য করতে পারে তা দিয়েই বস্তুর শক্তির পরিমাপ করা যায়। তোমার ধরো শক্তি আছে, তোমার শক্তি আছে আমরা কি করে বুঝবো? তুমি যে একটা কাজ করতে পারছো, সেই কাজ কতটা করতে পারছো ততটাই না তোমার শক্তি হবে। সেই জন্য তুমি কত পরিমাণ কাজ করছো সেটা দিয়ে শক্তির পরিমাপ করা যায়। তাহলে শক্তির পরিমাপ কি হবে? আমাদের কৃতকার্য। যেহেতু আমরা তুমি কতটা কাজ করতে পারছো সেইটা দিয়ে তোমার শক্তি মাপছি, তাহলে কৃতকার্য আর শক্তির মান সমান সমান। তাহলে কৃতকার্য সমান সমান কি দাঁড়ালো? প্রযুক্ত বল ইন্টু বলের প্রয়োগে বিন্দু সরণ। কার্য কাকে বলে? যখন বল প্রয়োগে বস্তুর সরণ হয় তাকে আমরা কার্য বলছি। সেই জন্য এখানে কৃতকার্য সমান সমান প্রযুক্ত বল আর বলের প্রয়োগে বিন্দু সরণ হলো। এবার প্রযুক্ত বল, বল বল কি ইংলিশে কি বলে? ফোর্স বলে। ফোর্স সমান সমান কি? ফোর্স সমান সমান মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মানে ভর গুণ ত্বরণ। তাহলে সেই জন্য এখানে কি হয়ে গেল? ভর গুণ ত্বরণ চলে আসলো বলের জায়গায়। আর বলের প্রয়োগে বিন্দু সরণ।
আচ্ছা, এই প্রয়োগ বিন্দু সরণ মানে কি হচ্ছে, এটা একটা লেন্থ বোঝাচ্ছে, ঠিক আছে। এবার এখানে ভরের আমরা কি অক্ষর দিয়ে প্রকাশ করি, এম দিয়ে প্রকাশ করি। ত্বরণ মানে কি দাঁড়াচ্ছে দেখো, ত্বরণ মানে কি বেগের পরিবর্তন বাই সময়, তার মানে সরণ বাই সময় মানে কি দাঁড়াচ্ছে, সময়, সরণ বাই সময় স্কোয়ার, এটাকে আমরা এল বাই টি স্কোয়ার লিখি। সরণ হচ্ছে এল, লেন্থের যেহেতু, আর সময় টাইমটা হচ্ছে টি স্কোয়ার, সেই জন্য। তাহলে এবার এখানে চলে আসি, এখানে দেখো কি হয়েছে, ভর মাস আসলো, ত্বরণটা আমি একবারে এল বাই টি স্কোয়ার লিখলাম, আর প্রয়োগ বিন্দু সরণ এটাও তো একটা দৈর্ঘ্য, একটা লেন্থ, তাহলে এটাও ইন্টু এল হয়ে গেল। তাহলে এটা যখন আমি করলাম তখন এটা কি চলে আসলো, এন, দুটো এল রয়েছে, এল স্কোয়ার, আর এই টি স্কোয়ার যেটা নিচে ছিল ওটা উপরে চলে গেল, তো -2 হয়ে গেল। তো এটা হচ্ছে আমার শক্তির মাত্রিয় সংকেত। চলো যাওয়া যাক এবার সেকেন্ড কোশ্চেনে। দেখো সেকেন্ড কোশ্চেনে কি বলেছে, বলেছে 2-1-এ এসআই এককে 1 মোল পরিমাণ কার্বন ডাই অক্সাইডের ভর কত। তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের ভর কি, মোল সংখ্যা গুণ CO2 এর গ্রাম আণবিক ভর। এবার এইখানে মোল সংখ্যা ইন্টু গ্রাম আণবিক ভর আমাদের দরকার। এবার এই গ্রাম আণবিক ভরটা কত, দেখো কার্বনের কত 12, অক্সিজেনের কত 16, তাহলে CO2 ক্ষেত্রে কত হবে 12 প্লাস 2 গুণ 16 সমান 44 গ্রাম। তাহলে CO2 ভর কত মোলের জন্য বলেছে, 1 মোলের জন্য বলেছে। তাহলে মোল সংখ্যা কত, 1 গুণ 44 গ্রাম সমান 44 গ্রাম হলো আমাদের কার্বন ডাই অক্সাইডের ভর। কিন্তু আমাদের এখানে এসআই এককে চেয়েছে, তাহলে আমাদের কিসে নিয়ে যেতে হবে, কেজিতে নিয়ে যেতে হবে। তাহলে দেখো 1000 গ্রাম সমান যদি 1 কেজি হয়, তাহলে 1 গ্রাম সমান কত, 1000 কেজি। তাহলে 44 গ্রাম সমান কত, 44 বাই 1000 কেজি। তাহলে এই 1000টাকে আমরা 10⁻³ ও তো লিখতে পারি, আর সেই 10⁻³ মানটা যদি উপরে যদি আমরা এটা নিয়ে চলে যাই তাহলে কি হয়, এটা মাইনাস হয়ে যায়। তো সেই জন্য 10⁻³ কেজি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এবার 2 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, রবার ও ইস্পাতের মধ্যে কোনটার ইয়ং গুণাঙ্কের মান বেশি হবে। এটা সিম্পল অ্যান্সার হচ্ছে ইস্পাতের ইয়ং গুণাঙ্কের মান বেশি হবে। এবার কেন বেশি হবে সেটা যদি তোমাদের বোঝাতে হয়, তাহলে দেখো স্ট্রেস ভ্যারিজ স্ট্রেন, ঠিক আছে। আর যদি আমি এইখানে ভ্যারিজটা তুলি আমি, তাহলে কি হয়, স্ট্রেস ইজ ইকাল টু ওয়াই ইন্টু স্ট্রেন। এবার যদি আমি ওয়াইটাকে ইয়াং গুণাঙ্ক ধরি, যেটা আমার ধ্রুবকটা বেরোলো, তাহলে ওয়াই সমান কি, স্ট্রেস বাই স্ট্রেন এবার এইখানে স্ট্রেস মানে কি, স্ট্রেস মানে হচ্ছে তোমাদের হচ্ছে পীড়ন, ঠিক আছে। সেই পীড়নে আমার এখানে এফ বাই এ দিয়ে এটাকে লেখা হয়, ঠিক আছে। এফটা কি, এফটা হচ্ছে প্রযুক্ত বল, আর এটা কি, তার যে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা, ঠিক আছে, যে এরিয়াটার উপর আমার বলটা প্রযুক্ত হচ্ছে সেই জায়গাটা। এবার দেখো যখন আমি লোহা আর ইস্পাত দুটো দ্বন্দ্ব নিচ্ছি, নিচে ধরো এখানে আসবে হচ্ছে স্মল এল বাই বড় এল। স্মল এল কি, স্মল এল হচ্ছে যে পরিমাণ আমার দৈর্ঘ্য বেড়েছে, আর এলটা কি আগের যে আমার দৈর্ঘ্য ছিল সেটা। তো এবার উপরে এখানে এফ বাই এ, নিচে এল বাই এল আছে, ছোট এল বাই বড় এল আছে। এবার তুমি দেখো যদি ইস্পাত নিয়ে আর রবার নিই, ইস্পাতের ক্ষেত্রে কি হবে, ইস্পাতের ক্ষেত্রেও বেশি ফোর্স নিতে পারবে, আর রবারের ক্ষেত্রে কি হবে, রবারের ক্ষেত্রে ও কম ফোর্স নিতে পারবে। ও যদি রবারে তুমি যদি এখন একটা 10 নিউটন বল দাও, তাহলে কি হবে, রবারটা পুরো করে ভেঙে চুরে যাবে। কিন্তু ইস্পাতের ক্ষেত্রে যদি তুমি বলটা প্রয়োগ করো, কি হবে, একটু পরেও আবার হয়তো ফেরত চলে আসবে, রবারের মতন বিকৃতি হবে না। তো এফ এর পরিমাণ যেহেতু লোহার ক্ষেত্রে বেশি পরিমাণে নিতে পারছে, সেই জন্য লোহার ইয়ং গুণাঙ্কের মান স্বভাবতই বেশি হবে। তুমি যদি নর্মালি এমনি কল্পনা করে দেখো, তাহলে কি হচ্ছে, তাহলেও তুমি এখানে বুঝতে পারবে যে ইলাস্টিসিটি থেকে তো এগুলো আসছে। তো তুমি যদি একটা রবারের পাতের উপর একটা রবারে তুমি ব্লক নিয়েছো, সেই ব্লকটাকে যদি তুমি তার উপর বল প্রয়োগ করো, একটা নির্দিষ্ট সময় গিয়ে সেটা ভেঙে যাবে, সেটা আর পরিবর্তনের ফেরত হয়ে আসতে পারবে না। কিন্তু যে পরিমাণ বল তুমি রবারের পাতটাতে দিয়েছিলে, তার থেকে অনেক বেশি পরিমাণ বল তুমি লোহার রডটা বা ইস্পাতের পাতে যদি তুমি দাও, তাও দেখবে কিছুক্ষণ পরে তুমি সেই বল সরিয়ে নিলে ইস্পাতটা আবার নিজের
আগের আকৃতিতে ফেরত আসছে। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি কি যে ইস্পাতের নিয়ম গুণাঙ্কের মান বেশি। আচ্ছা, তারপরে থার্ড কোশ্চেন আমাদের কি দিয়েছে, দুইয়ে একটা অ্যাসিড লবণের সংকেত লিখতে বলেছে। তো একটা অ্যাসিড লবণের সংকেত কি, সোডিয়াম বাইসালফাইড একটা অ্যাসিড লবণের সংকেত, তার সংকেতটা হচ্ছে NaHSO4। ঠিক আছে, এবার চলো যাওয়া যাক 3 নম্বরে। 3 নম্বরে কি দিয়েছে, দিয়েছে হচ্ছে 1 লিটার দ্রবণে 18 গ্রাম গ্লুকোজ, আণবিক ওজন 180 আছে, দ্রবণের মোলার মাত্রা নির্ণয় করতে দিয়েছে। তাহলে দেখো, এই মোলার মাত্রা বা মোল প্রতি লিটার বা মোলারিটি হিসাবে শক্তি মাত্রা, এটা কাকে বলে সেটা আমরা একবার দেখি। তো কোনো দ্রবণে প্রতি লিটার বা 1000 ml আয়তন, এগুলো তোমাদের লিখতে হবে না নীল কালিতে যেগুলো রয়েছে, তোমরা শুধু সবুজ কালিতে যেটা রয়েছে সেটা লিখবে। বা 1000 ml আয়তনে যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোল প্রতি লিটার শক্তিমাত্রা বা মোলারিটি বলে। তাহলে মোলারিটি কি দাঁড়াচ্ছে, দ্রাবের মোল সংখ্যা কত মোল আছে আর দ্রবণের আয়তন সেটা কতটা রয়েছে। তাহলে চলো এবার নির্ণয় করা যাক গ্লুকোজের ক্ষেত্রে। দেখো, গ্লুকোজের আমরা মোল সংখ্যা কি করে পাবো, মোল সংখ্যা, আগে আমাদের মোল সংখ্যা বের করতে গেলে আনতে হবে হচ্ছে আণবিক ভর। ঠিক আছে, এখানে গ্লুকোজের আণবিক ভর দিয়ে দিয়েছে, কি করে 180 আসলো সেটা দেখো। কার্বনের কত 12, সি সমান সমান কত 12, হাইড্রোজেনের কত 1 আর অক্সিজেনের কত 16। এবার যদি এখানে কয়টা কার্বন আছে, 6টা আছে, তাহলে 6 গুণ 12 প্লাস এখানে হাইড্রোজেন কত আছে 12টা আছে, 1 গুণ 12 প্লাস অক্সিজেন কটা আছে, এখানে 6টা আছে, 16 গুণ 6, এটা করলে আসছে হচ্ছে 180। তাহলে এবার মোল সংখ্যা কি, ভর বাই মোলার ভর। তাহলে এখানে মোল সংখ্যায় আমাদের ভর দিয়েছে হচ্ছে 18 গ্রাম আর এখানে মোলার ভর রয়েছে 180। তাহলে আমার এখানে কি আসবে, আমার এখানে আসবে হচ্ছে 0.1 মোল। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি মোল সংখ্যা আসলো। এবার আমাকে যখন মোলারিটি বা মোলার মাত্রা বের করতে হবে তখন আমাকে কি দিতে হবে, তখন আমাকে বের করতে হবে দ্রবের মোল সংখ্যা বাই দ্রবণের আয়তন। এবার এটার মোলার মাত্রা বা মোলারিটি হবে এই গ্লুকোজের যত মোল সংখ্যা রয়েছে, মোল সংখ্যা আমাদের কত বেরিয়েছে 0.1 মোল বেরিয়েছে। আর দ্রবণের আয়তন কত, দ্রবণের আয়তন আমাদের দিয়ে দিয়েছে 1 লিটার। তো 0.1/1 লিটার, তাহলে কি আসলো 0.1 মোল পার লিটার ইনভার্স। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। দেখো 3-এর কোশ্চেনে কি দিয়েছে, দিয়েছে হচ্ছে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ও লঘু সালফিউরিক অ্যাসিড আছে, একটি রাসায়নিক পরীক্ষায় এই দুই দ্রবণের পার্থক্য নির্ণয় করতে কি বিকারক ব্যবহার করবে সংশ্লিষ্ট ভৌত পরিবর্তনের উল্লেখ করো। তাহলে এখানে দুটো আমাকে অ্যাসিড দিয়ে দিয়েছে, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড, তাদের মধ্যে আমাকে পার্থক্য বের করতে হবে। তাহলে এখানে আমরা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে করবো, নাহলে সালফিউরিক অ্যাসিড দিয়ে করব। তো আমরা এখানে সালফিউরিক অ্যাসিড দিয়ে করছি। তো সালফিউরিক অ্যাসিডের সঙ্গে এমন একটা আমরা বিক্রিয়ক নেবো যেটা সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডে সেরকম বিক্রিয়া কোনো রেজাল্ট দেবে না। আমরা তার থেকে আমরা আলাদা করে বুঝতে পারবো কোনটা সালফিউরিক অ্যাসিড কোনটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো, বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় সাদা অধক্ষেপ সৃষ্টি হয়, কিন্তু লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বেরিয়াম ক্লোরাইড অ্যাসিড যোগ করলে সাদা অধক্ষেপ পড়ে না। কার সাথে পড়ছে, সালফিউরিক অ্যাসিডের সঙ্গে পড়ছে, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে পড়ছে না। যদি আমি BaCl2 বা বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে H2SO4 বা সালফিউরিক অ্যাসিড যোগ করি, তাহলে কি হচ্ছে, BaSO4 তৈরি হচ্ছে, যেটা সাদা রঙের অধক্ষেপ হিসাবে পড়ছে, মানে দ্রবণ থেকে আলাদা হয়ে যাচ্ছে, আর এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়ায় কি হচ্ছে, এই বিক্রিয়ায় এই বেরিলিয়াম সালফেটে সাদা রঙের অধক্ষেপ পড়ছে। এই যে অধক্ষেপটা পড়ছে না, এটাই হচ্ছে আমাদের এই ভৌত পরিবর্তন, যে ভৌত পরিবর্তনটা দিয়ে আমরা বুঝতে পারছি যে এটা সালফিউরিক অ্যাসিড, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড না। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এতটা তোমরা লিখে দিও। তো যাওয়া যাক হচ্ছে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলেছে, নেক্সট কোশ্চেনে বলেছে একটা হালকা ও একটি ভারী বস্তু আছে, তাদের ভর যথাক্রমে স্মল এম আর হচ্ছে ক্যাপিটাল এম। বস্তু দুটির ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে তা নির্ণয় করো। আচ্ছা দেখো, ভরবেগ কাকে বলে, ফার্স্টে ভরবেগ দুজনের সমান দিয়ে দিয়েছে। গতিশীল বস্তুর ভর ও বেগের সমন্বয়ে বস্তুটির মধ্যে যে একটি নতুন গতীয় ধর্মের প্রকাশ পায় তাকে আমরা ভরবেগ বলি। মানে তুমি যখন সাইকেল চালাচ্ছ তখন তোমার স্পিডও আছে, তোমার শরীরের যে ভর প্লাস সাইকেলের ভর সেইটা, আর তোমার যে স্পিডে চলছো, যে গতিতে চলছো, সেই দুটো একসঙ্গে করে আমরা ভরবেগ বলতে পারি। তার মানে কি ভরবেগ সমান সমান কি,
ভর গুণ বেগ, ঠিক আছে। পি ইজ ইকাল টু এম বি, ভরবেগকে আমরা সবসময় পি দিয়ে ডিনোট করি, তাহলে ইজ ইকাল টু এম হচ্ছে মাস আর বেগ হচ্ছে ভেলোসিটি। এবার আমাকে দুটো বস্তু দিয়েছে, এবার আমরা বস্তু দুটো দিয়ে দেখার চেষ্টা করব কোনটার গতিশক্তি বেশি। যেহেতু দুটো বস্তুর ভরবেগ সমান, তা সেক্ষেত্রে আমার কিরকম ভাবে কোনটার গতিশক্তি বেশি সেটা আমরা দেখব। দেখো, হালকা যে বস্তুটা রয়েছে, হালকা বস্তুটার ভর কত নিয়েছি আমরা, স্মল এম, আর ভারী বস্তুটার ভর নিচে হচ্ছে আমরা ক্যাপিটাল এম। এবার আমরা ধরছি এখানে যে যে হালকা বস্তুটা আছে তার বেগ হচ্ছে v1 আর ভারী বস্তুটার বেগ হচ্ছে v2। এবার আমরা এখানে তো জানি যে m গ্রেটার দেন স্মল এম, ক্যাপিটাল এম গ্রেটার দেন স্মল এম। এবার তাহলে ভরবেগ যেহেতু সমান দুটোর ক্ষেত্রে, তাহলে সেই ভরবেগের সংরক্ষণ হচ্ছে আমার এইখানে, তাহলে সেই সূত্র অনুসারে কি হচ্ছে এখানে, m ইন্টু v1 ইজ ইকাল টু m ইন্টু v2, ঠিক আছে। এবার এখানে কি, কারণ আমাদের এখানে দুটোর ক্ষেত্রেই সমান, তাহলে এইটার যে ভরবেগটা সেটা এটার ক্ষেত্রেও এইটা এটা দুটো সেম হয়ে যাচ্ছে। কিন্তু দেখো এইটার ক্ষেত্রে স্মল এম আর ক্যাপিটাল এম এই দুটোর মান কিন্তু আলাদা, ঠিক আছে। এবার আমি দুপাশেই বর্গ করতে পারি, যদি আমি দুপাশে বর্গ করে দিই তাহলে কি হয়, এম স্কোয়ার ভি ওয়ান স্কোয়ার ইজ ইকাল টু এম টু স্কোয়ার ভি টু স্কোয়ার হয়ে গেল। এবার এইখানে আমি এখানে স্কোয়ার করলাম কেন, কারণ আমার এখানে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার এখানে ঢোকাতে হবে সেই জন্য। তাহলে এবার এইটাকে আমরা এভাবে লিখতে পারি, 2 গুণ এম গুণ 1/2 গুণ এম ইন্টু ভি ওয়ান স্কোয়ার, কারণ দেখো এখানে 2 2 কাটাকাটি হয়ে যাচ্ছে, সি এম আর এম স্কোয়ার ভি ওয়ান স্কোয়ারই আসছে এক্ষেত্রেও তাই, 2 ইন্টু ক্যাপিটাল এম ইন্টু 1/2, আচ্ছা এখানে আমি ভুল লিখেছি সরি, ইন্টু এম ইন্টু ভি টু স্কোয়ার, ঠিক আছে। এবার আমার এখানে কি আসলো, এটা এই হাফ এম ভি স্কোয়ার, এটা কি, এটা আমার হচ্ছে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। তাহলে আমি এটাই লিখে দিতে পারি তো, 2 ইন্টু এম ইন্টু ই ওয়ান ইজ ইকাল টু 2 ইন্টু ক্যাপিটাল এম ইন্টু ই টু। এবার দেখো 2 2 দুদিকেই কাটা যাচ্ছে, এদিকেও 2 কেটে গেল, এদিকেও 2 কেটে গেল, আচ্ছা এদিকেও 2 কেটে গেল, এদিকেও 2 কেটে গেল, তাহলে কি থাকলো আমার, এম ইন্টু ই ওয়ান, স্মল এম ইন্টু ই ওয়ান ইজ ইকাল টু ক্যাপিটাল এম ইন্টু ই টু। তাহলে এবার দেখো আমার এইখানে এম বাই স্মল এম বাই ক্যাপিটাল এম কত আসলো, ই টু বাই ই ওয়ান, এটাকে আমি ধরো 1 নম্বর সমীকরণ নাম দিয়েছি, ঠিক আছে। এবার এখানে বোঝানোর স্বার্থে যদি আমরা ধরো হালকা বস্তু ভর যেটা স্মল এম সেটাকে আমরা 2 নিয়ে নিই, 2 একটা কম মানে 2, আর ভারী বস্তুর ভর ক্যাপিটাল এম যদি আমরা 3 নিই, তাহলে দেখো 2 3-এর থেকে ছোট, তাহলে মোটামুটি আমরা যে আমাদের কন্ডিশনটা দিয়েছে সেটাকে আমরা স্যাটিসফাইড করে দুটো ভ্যালু নিয়েছি। এবার এম আর এম এর মান যদি আমি এখানে এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, ঠিক আছে, তখন কি হচ্ছে, তাহলে ই টু বাই ই ওয়ান ইজ ইকাল টু 2/3 বেরোচ্ছে। তাহলে এটার সাথে তুলনা করে দেখলে আমাদের ই টুর ভ্যালু বেরোলো হচ্ছে 2 আর ই ওয়ানের ভ্যালু বেরোলো হচ্ছে 3। তাহলে এবার খেয়াল করে দেখো, আমরা যে বস্তুটার ভর কম ছিল 2 ছিল, তার ক্ষেত্রে তার গতিশক্তি ই ওয়ান বেরোলো হচ্ছে 3, আর যে বস্তুটার ভর বেশি স্মল ক্যাপিটাল এম যার ভর আমরা 3 নিয়েছিলাম, তার আমার গতিশক্তি ই টু বেরোলো হচ্ছে 2। তাহলে এটার থেকে আমরা বুঝতে পারছি যে ভরবেগ সমান থাকায় বস্তুর ভর কম হলে গতিশক্তি বাড়ছে, আর বস্তুর ভর বাড়লে গতিশক্তি কি হচ্ছে আমার কমছে, যেহেতু দুটো বস্তুর ক্ষেত্রে আমার ভরবেগ সেম। এবার সেই জন্য দুটি বস্তু যেহেতু ভরবেগ সমান, তাই ভরবেগ সংরক্ষণ সূত্র অনুযায়ী ভর ও বেগের সাথে গতি ও গতিশক্তির কি হচ্ছে আমাদের ব্যস্ত সমানুপাতিক সম্পর্ক। দেখো যেটার ক্ষেত্রে আমার ভর কম ছিল সেটার আমার গতিশক্তির কি হলো, বৃদ্ধি পেয়েছে, আর যেটা আমার ভর বেশি ছিল সেটার ক্ষেত্রে কি হচ্ছে, আমার গতিশক্তি কমে গেছে, ঠিক আছে। দেখো এই যে ই টু কমে গেছে আর ই ওয়ান হচ্ছে বেড়ে গেছে, ই ওয়ান কার, ই ওয়ান হচ্ছে স্মল এম এর, আর ই টু হচ্ছে ক্যাপিটাল এম এর গতিশক্তি, ঠিক আছে। তো দুটো বস্তু যেহেতু ভরবেগ সমান, তাই জন্য সূত্র অনুসারে দুটো আমার এখানে ব্যস্ত অনুপাতিক সম্পর্ক তৈরি হলো। এবার যেহেতু এটা ব্যস্ত অনুপাতিক সম্পর্ক, সেই জন্য এই ক্যাপিটাল এম যদি স্মল এম এর থেকে বড় হয়, তাহলে আমার এই ক্যাপিটাল ই অন স্মল এমটা আমার কি বেরোলো, আমার ছোট, আর ক্যাপিটাল এমটা কি আমার বড়। সেহেতু এই স্মল এম এর কার গতিশক্তি কত, ই ওয়ান, আর এই ক্যাপিটাল এম এর গতিশক্তি হচ্ছে আমার ই টু। যেহেতু এটা ব্যস্ত সমানুপাতিক সম্পর্ক, সেই জন্য কি হচ্ছে, একটা বাড়লে আরেকটা কমছে, তাহলে এম যে ক্যাপিটাল এম যেহেতু বড়, তাই জন্য তার ই টু কি হবে, আমার ছোট হবে,
আর স্মল এম যেহেতু ভর কম, সেই জন্য এটার কী হবে, গতিশক্তি ইয়ন বেশি হবে। তাহলে আমরা এটা থেকে কি বুঝলাম, এটার থেকে আমরা বুঝলাম হচ্ছে প্রথম বস্তুর গতিশক্তি বেশি। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি তোমাদের কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে বা কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।